আল্লাহর জমিন পাকিস্তানে এই ব্রেন ওয়াশড রক্ষাকর্তারা কারা? তারা কোথা থেকে এসেছে এবং তাদের অতীত কি? তাদের ভূমিকা কি? আর ভবিষ্যতে তাদের থেকে কি ধরনের হুমকি রয়েছে? আমাদের শাসকরা জাতি এবং দেশের প্রতি কতটা আন্তরিক? তাদের ধর্ম কি? এই দেশের অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে? সমাজ কোন পথে চলছে? আমাদের শিক্ষা ব্যবস্থা ও তার প্রতিষ্ঠানগুলো কোথা থেকে পরিচালিত হচ্ছে? এর ভবিষ্যৎ কি? এখানে কোন আইন চালু আছে? আদৌ কি এখানে কোনো আইন আছে? এসব জানার জন্য দেখে যান উমার মিডিয়া পরিবেশিত বহুল আলোচিত সিরিজ অনুসন্ধানী দৃষ্টি। অনুসন্ধানী দৃষ্টি পর্ব 2। আদালত নিজেই জুলুম করছে, আদালত নিজেই জবরদস্তি করছে, আদালত নিজেই অবিচারী করছে, আদালত নিজেই অন্যায় করছে। খুনির সম্মান রক্ষা করছে আদালত, আর নিহতের অধিকার হরণ করছে আদালত। অত্যাচারীদের আড়াল করছে আদালত, মাফিয়াদের পৃষ্ঠপোষকতা করছে আদালত। অত্যাচারীদের পক্ষ নিচ্ছে আদালত, রাজনৈতিক পক্ষপাতিত্ব করছে আদালত। এই দেশ ইসলামের নামে অর্জিত হয়েছিল এবং এটিকে এই নামও দেওয়া হয়েছিল এই কারণে যে ভারতে আমাদের মুসলিম ভাইদের সাথে অন্যায় হয়, তাই এমন একটি রাষ্ট্র গড়ে তোলা হোক যেখানে মুসলমানদের সাথে ন্যায় বিচার করা হবে, যেখানে কেউ অসহায় থাকবে না, যেখানে অত্যাচার ও জুলুমকে ন্যায় ও ইনসাফে রূপান্তর করা হবে, যেখানে কোনো এতিম ও বিধবা অসহায় থাকবে না, যেখানে কেউ কারো অধিকার হরণ করবে না, এবং সর্বোপরি যেখানে ইসলামী আইন কার্যকর থাকবে। কিন্তু কি হল? হয়তো একটি সভা, একটি সমাবেশ, একটি মিছিল, একটি গল্প, একটি ভিডিও এবং একটি ডকুমেন্টারিও আপনাকে সচেতন করতে পারল না। আপনি দেখুন ও শুনুন, পাকিস্তানের জনগণ সাধারণভাবে এবং এখানকার খ্যাতিমান ব্যক্তিরা এই বিচার ব্যবস্থার প্রতি কতটা হতাশ, তারা এই থেকে কতটুকু ন্যায় বিচার প্রত্যাশা করে। সব ম্যাজিস্ট্রেটই নিজেদের ইচ্ছামতো আদালতে আসেন, এবং যদিও তারা এই এলাকায় প্রাইভেট চেম্বারে বসেন। বিচার ব্যবস্থার ভেতরে চরম বিশৃঙ্খলা, স্বজনপ্রীতি ও দুর্নীতি বিরাজ করছে। আইনজীবীদের কাছে আগেভাগেই ওকালতনামা প্রস্তুত থাকে, এবং পরিচিতি বা বন্ধুবান্ধবের মাধ্যমে যে কোনো ধরনের আইনজীবী সহজেই জোগাড় করা যায়, যেখানে যোগ্যতার চেয়ে সম্পর্কই বেশি গুরুত্ব পায়। নিয়ম মেনে কাজ করার পরিবর্তে নিজের আত্মীয় বা পরিচিতদের নাম ব্যবহার করে কাজ করিয়ে নেওয়া হয়। আদালতে সময়ের কোনো শৃঙ্খলা নেই, আর পুরো স্টাফ প্রকাশ্যে ঘুষ নিচ্ছে, এমনকি ক্লার্ক থেকে পেশকার পর্যন্ত সবাই এতে জড়িত। বিচারপতিদের উপস্থিতিতেও আইনজীবীরা চিৎকার করছে, ফলে পুরো পরিবেশটাই বিশৃঙ্খল ও নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে। আদালতের কি অবস্থা হচ্ছে? আর সরকারি আইনজীবীদের কথা? প্রত্যেক সরকারি আইনজীবী ৮-১০ জন করে ব্যক্তিগত আইনজীবী নিজের কাছে রেখেছে। কোনো নতুন পড়াশুনো করে আসা আইনজীবীকে সুযোগ দেয় না। আপনি দেখে শুনে ভেবেও বুঝতে পারবেন না এই ধীরগতি ও নির্লজ্জ বিচার ব্যবস্থা কিভাবে গরিব মানুষ, বিধবা ও এতিমদের ১০, ২০, ৩০, এমনকি ৪০ বছর ধরে ঘুরিয়ে যায়। তারপর যে রায় আসে তা ন্যায় বিচারের কাছাকাছিও যায় না। بدأ الله الانصاف ظلم بدأ الله الانصاف ظلم يا خلق وراي بدأ لا تقول بديت بار مكوي نشتا انصاف نشتا انصافه باكستان كي انصاف نشتا
जो नॉन मुस्लिम थे जो नॉन मुस्लिम थे যারা অমুসলিম ছিল তারা মুসলমান হয়েছিল শুধু এই কারণে যে তারা মুসলমানদের ন্যায় বিচার পদ্ধতি পছন্দ করেছিল। আজ আমাদের বিচার ব্যবস্থা বিশ্বের মধ্যে 130তম স্থানে। আমাদের ন্যায় বিচারের অবস্থান কোথায় দাঁড়িয়ে? मार गया मेरे तक मेला बेबी मार गया वो तो मैंने नहीं बता दिया था ना जगीर है वो जगीर है सब तेरा चिरा तारीख है और मेरा पुत्र का बराबर था तू। অন্যদিকে জনগণের সম্পদ লুট করা রাজনৈতিক দলগুলোর জন্য এই আদালতের দরজার রাত 12টার পরও খোলা থাকে। অন্যদিকে জনগণের সম্পদ লুট করা রাজনৈতিক দলগুলোর জন্য এই দরজা রাত 12টার পরও খোলা থাকে। এই আদালতগুলোতে ঘুষ যেন ময়দার মতো খাওয়া হয়, বরং এই বিচারপতিরা এই ঘুষকে উপহার ও নিজেদের অধিকার মনে করে গিলে ফেলে। আপনি শুনুন, যে বিচারপতিরা আপনাকে আইন ও দেশের প্রতি অনুগত মনে হয় তারা কত বড় মাত্রায় ঘুষখোরিতে লিপ্ত। এমনকি যখন এতে তাদের তৃপ্তি মেটে না, তখন ড্যাম ফান্ড ও অন্যান্য নাম করে চাঁদা তুলে দেশের সম্পদ গায়েব করে ফেলে। पाकिस्तान की अदालतें जो हैं ये नाइंसाफी का इतना बड़ा सोर्स हैं कि आप किसी भी सतह पे जाके किसी भी अहद में পাকিস্তানের আদালতগুলো এমন এক বড় অন্যায়ের উৎস যে আপনি যে কোনো স্তরে গিয়ে পরীক্ষা করুন, একই নোংরামি, একই ভুল সিদ্ধান্ত পাবেন। আজ পর্যন্ত এই বিচার ব্যবস্থা এমন কোনো কাজ করেনি যা সমাজে সম্প্রীতি ও বিচার প্রতিষ্ঠা করেছে বা কাউকে এগিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। যখনই কিছু হয়েছে তারা ক্ষমতাসীনদের কথাই মেনেছে। যদি তারা অন্যায় বা চাপের বিরুদ্ধে দাঁড়িয়ে না বলতো তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত, কিন্তু তারা তা করেনি। বরং তারা নিজেরাই সেই ব্যবস্থার মধ্যে জড়িয়ে পড়েছে এবং ধীরে ধীরে সেটাকে উপভোগ করতে শুরু করেছে। অর্থাৎ তারা প্রতিরোধ না করে উল্টো সেই ব্যবস্থার অংশ হয়ে গেছে। আজ অবস্থা এমন যে আপনি ডিস্ট্রিক্ট কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেখানেই যান একই দুর্গন্ধ পাবেন, একই মানুষ পাবেন। এরা সবাই আল্লাহর ভয় থেকে দূরে। এদের মনে কখনো এই চিন্তা আসে না যে মরতে হবে এবং এরপর কোনো বিচার হবে। এই চিন্তা না থাকার জন্যই তারা অন্যায় সিদ্ধান্ত দেয়। আপনাকে অনেক মামলার উদাহরণ দিতে পারি, কিন্তু আজকের আচরণটাই দেখুন। একজন ইব্রাহিম যাকে ঘরে বসেই অনুমতি দেয় বিচারক, আর সেই একই বিচারকের কাছে যখন একটি 12 বছরের মেয়ে যায় যার মাকে মডেল টাউনে গুলি করে হত্যা করা হয়েছিল, সে কাঁদতে কাঁদতে যায়। টিভিতে তার ক্লিপ চলে। সে বলে, আমি আমার মা ছাড়া থাকতে পারি না। সে সেই বিচারকের কাছে যায়, তাকে 6 ঘন্টা বসিয়ে রাখা হয়। তারপর বলা হয়, আজ সময় নেই, কাল আসো। এইভাবে গরিবদের ঘোরানো হয় আর ধনীদের সামনে মাথা নত করা হয়। এটাই সব আদালতের অবস্থা। আপনি যদি তাদের অবস্থা দেখতে চান, এক বিচারপতি নিজের হাতে মদের বোতল নিয়ে একজনের কক্ষ থেকে বেরিয়ে আসেন, কিন্তু তার বিরুদ্ধে কিছুই করা হয় না। 350 জন মানুষকে একটি কারখানায় জীবন্ত পুড়িয়ে মারা হলো। কোনো সিদ্ধান্ত নেই, কোনো শাস্তি নেই। মডেল টাউনে 14 জনকে হত্যা করা হলো। কোনো স্বপ্রণোদিত মামলা নেই, কোনো রায় নেই। এক বিচারকের ছেলে তার প্রেমিকাকে 27 বার ছুরি মেরে হত্যা করল, সে সম্মানের সাথে মুক্তি পেল। একজন প্রভাবশালী ব্যক্তির ছেলে জেলে বসে অশ্লীল চলচ্চিত্র দেখছিল, কেউ কিছু করতে পারেনি। যখন সাংবাদিক তার কাছে গেল তখন সে রাগীশ্বরে বলল, আপনি এখানে আসলেন কিভাবে? আসিফ জারদারি জেলে ছিলেন, বেনজির ভুট্টো গর্ভবতী হয়ে গেলেন। বলুন, এটা কিভাবে হলো? সেখানে কোন কাজ ঠিকভাবে হচ্ছে? আদালতগুলো সেখানে কি ভূমিকা রাখছে? শেষে একটি ঘটনা। সিন্ধে এক কারাগার মন্ত্রীকে বলা হলো, আপনার আগের মন্ত্রী প্রতি মাসে 1.5-2 কোটি টাকা ঘুষ নিতেন, আপনি তাকে প্রকাশ করুন। তিনি বললেন, আল্লাহ বলেন অন্যের দোষ ঢেকে রাখো, তাই সেটাও ঢেকে রাখো। কিন্তু বাস্তবতা হলো, প্রথমজন যেখানে 1.5-2 কোটি ঘুষ নিত, এইজন সেখানে 3-4 কোটি ঘুষ নিতে শুরু করেছে। এই আদালতগুলো থেকে ভালো কিছু আশা করা ঠিক যেমন কাঁটা গাছ থেকে আঙুল ফলার আশা করা। যদি সংস্কার করতে হয়, প্রথমেই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে। দুটি কথা, আপনি যদি ন্যায় বিচার খুঁজতে আদালতে আসেন, জেনে রাখুন এটি এমন জায়গা যেখানে সম্মান নয়, অপমানই থাকে। দেশের রাজনীতিবিদদের অবস্থা এমন যেন মদ্যপ দেওরদের মাঝে এক ভাবির মতো। खुदा खैर करे मुल्क की सियासतदानों से शराबी देवरों के दरमियान भावच रहती है। তাদের আইনজীবীদের দেখুন, তারা নিজেদের আইনজীবী বলে দাবি করে, কিন্তু তারা ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে অজ্ঞ।
ঘুষ ও দুর্নীতি যেন তাদের রক্তে প্রবাহিত হয়। पीछे हो जाओ ईंटें फेंकी हुई आप नीचे भी देख रहे हैं सारे ये ईंटें फेंकी हुई इन दोनों ये मरीजों को लगी है हमारा क्या कसूर এমনকি সম্মান খুঁজতে আসা নারীরাও এখানে নিরাপদ নয়। উচ্চপদস্থ কর্মচারীরাও যৌন হয়রানি ও শোষণ করে। একজন নারীকে বলা হয়েছিল, তুমি এত সুন্দর, তোমার স্বামীর কি দরকার? একথা এক বিচারপতি বলেছিলেন। औरत है और बहुत खूबसूरत भी है, तो उसका मतलब बहुत ज़्यादा वो एक दिन मेरे ऑफिस में आकर रोई और उसने कहा कि मैं आइंदा कभी कमीशन में नहीं जाऊंगी, क्योंकि मुझे ये कहा जा रहा है वहाँ पर कि तुम इतनी खूबसूरत हो, तुम्हें शौहर की क्या ज़रूरत है। तो मतलब अब किसने कहा? ये जस्टिस जावेद इकबाल ने उससे कहा। অতএব আদালতের এই অপমানজনক পদ্ধতিকে ছিন্ন ভিন্ন করে দিন। বিচারকদের কলার ধরে নিজের অধিকার আদায় করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনাদের সিদ্ধান্ত ইসলামী নীতি ও আইনের ভিত্তিতে নিন। এই ব্যবস্থা আপনাকে কিছু দেবে না, বরং আপনাকে নিচে নামাবে, অপমান করবে, অবিচার করবে। শেষ পর্যন্ত আপনি হয় এই ব্যবস্থাকে পরিবর্তন করুন, নয়তো নিজেকে পরিবর্তন করুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে।